মার্কিন চুক্তি করে দেশ বিক্রি করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গোপন তথ্য ফাঁস। এদিকে ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে স্বাক্ষর করল এমন এক চুক্তি যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি আর সার্বভৌমত্বকে সরাসরি ওয়াশিংটনের জিম্মায় ঠেলে দিয়েছে। এ কেমন বাণিজ্য, যেখানে দেশের বাজার, সিদ্ধান্ত সবকিছু তুলে দিয়ে শেষে বলা হচ্ছে সমতা? স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেশটাই বন্ধক রাখতে হয়, তাহলে সেটা স্বার্থ না, সেটা সরাসরি বিক্রি। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক শেষ মুহূর্তে দেশ বিক্রির চুক্তি করে গেছেন, যেখানে সম্পূর্ণ রায় ও সায়কি বিএনপির ছিল। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ আবার নতুন করে ভাবতে শুরু করেছে, হায় হায় কি হলো আমার। কিন্তু যখন চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার আগে আমাদের জ্ঞান পাপে বুদ্ধিজীবী সমাজ মুখে তুলে পেটেছিলাম, চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে। আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, আমরা তো কখনোই এই ধরনের কাজ করে নাই। আমাদের নেতাকর্মীরা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা দেশের মানুষের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের জীবনমান উন্নয়ন করেছি। তো অপরাধটা কি? বঙ্গবন্ধু কন্যা 17 বছর যে তলাবিহীন ঝুড়ি দেশটা ছিল, সেখান থেকে উত্তরণ করে কোথায় নিয়ে এসেছিলেন, এটা আপনারা এখন ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে অনুধাবন করবেন। আপনারা ভাববেন আর চোখের জল ফেলবেন আর কান্না করবেন যে শেখ হাসিনা এই বঙ্গের মানুষের জন্য কতটা প্রয়োজনীয় ছিলেন, কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এখন কেমন লাগছে? ভালো লাগতেছে না? সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের চলমান রাজনীতিতে আরও অনেক নতুন কিছু মোড় আসতে চলেছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতি কি হবে, কোন দিকে যাচ্ছে, তা নিয়ে আরো আগে থেকেই কূটনৈতিক মহলে আলোচনাটি বেশ জোরদার হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রেও এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। ভারতপন্থী নাকি মার্কিনপন্থী অথবা চীনপন্থী, ভারত আসলে কি ভাবছে? ভারতের ভাবনার বিষয়ে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। দুদিন আগে দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। তার মাধ্যমে তাতে আসলে কি ইঙ্গিত দেওয়া যায় সরাসরি বোঝার কোনো উপায় নেই, তবে খুবই ডিপ্লোম্যাটিক লেখাটি এবং পর্যবেক্ষণ করার মতন। এবং বলে রাখি যে অবশ্যই একটু বাঁকাভাবেই শব্দের গাঁথনিগুলো এই রিপোর্টের। আনন্দবাজার বলছে যে তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। খুবই ভালো কথা। স্টেট এইভাবে সাদামাটা লিখলে এগুলো এত খুব গভীরভাবে বিশ্লেষণ করার কিছু ছিল না, কিন্তু বলছে যে সেই নীতির সঙ্গে তাল মিলিয়েই নয়া সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বর্তমানে সে দেশ সফর করছেন বাংলাদেশ শাসক দল বিএনপির 20 সদস্যের প্রতিনিধি দল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরেই সামগ্রিক বিদেশ নীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকরা। এই পরিবর্তনটা বিএনপির আগের সরকারের সঙ্গে যে তুলনা করা হচ্ছে তা নয়। ডক্টর ইউনূস সরকার যে একেবারেই নগ্নভাবে পাকিস্তানপন্থী, মার্কিনপন্থী হয়ে গিয়েছিল, সেটার সঙ্গে একটু তুলনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কূটনীতিকদের একাংশের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির প্রতিফলন দেখা যাচ্ছে তারেক জামানায়। এখানেই মূল বিষয়টি লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির সঙ্গে প্রতিফলন দেখা যাচ্ছে। এরপর পরে বলা হচ্ছে যে শেখ হাসিনা চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। আমরা জানি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে অন্তত আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন, তার মাঝামাঝি থেকে অথবা শেষের দিকে এসে দুরাষ্ট্রকেই হাতে রাখার চেষ্টা করছিল ভারত এবং চীন। তিনি 2 নৌকাতেই পা ফেলছিলেন এবং 2 কোল রক্ষা করতে গিয়ে তাকে সবগুলি হারাতে হয়েছে। এটি মোটামুটি আমরা সবাই জানি। শেষ সময়ে এসে ভারত অনেকটাই অসন্তুষ্ট ছিল চীনের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে। আবার ভারতের সঙ্গে সখ্যতার কারণে চীন থেকেও এক ধরনের অপমানিত হয়ে ফিরেছিলেন ক্ষমতা চলে যাওয়ার শেষ পর্যায়ে। তিনি যখন চীন সফরে গেলেন, যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নির্ধারিত সফরসূচির একদিন আগেই তিনি ফিরে এসেছিলেন
কেন ফিরে এসেছিলেন? বলা হয়েছিল যে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল গুরুতর অসুস্থ, এই জন্য তিনি সফরসূচির পুরোটা কমপ্লিট না করে একদিন আগে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আসলে তা না, ওই সময় জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। জাতীয় ইমাম উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় বলে থাকেন রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ। ভাবছেন এমন কি সেই জাদুকরী বা বিস্ফোরক শব্দ যা স্বাধীন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে রাতারাতি এক বিশাল ভূকম্পন তৈরি করে দিয়েছে? শব্দটি হলো গুপ্ত। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। আবিধানিকভাবে এই শব্দের অর্থ গোপন বা লুকানো হলেও আজকে রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী এক টাইম বোমায়। রাজপথে একসময় যে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 15 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আজ কেবল এই গুপ্ত শব্দটিকে কেন্দ্র করেই তারা একে অপরের দিকে রীতিমতো রক্তচক্ষু নিয়ে তেড়ে আসছে। ছাত্রদল এবং ছাত্র শিবির, দেশের প্রধান দুই ছাত্র সংগঠনের মধ্যে শুরু হয়েছে এক অভাবনীয় স্নায়ুযুদ্ধ, যা এখন রাজপথ গড়িয়ে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা অর্থাৎ জাতীয় সংসদের ভেতরেও প্রবেশ করেছে। গুপ্ত বলেছে এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। জনগণ বসে থাকবে না, তার মানে কি? আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ এবং এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ বিশ্লেষণে আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করব কোথা থেকে এলো এই গুপ্ত শব্দ, কেন এই একটি শব্দে এত বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটলো, এই বিতর্কের পেছনে লুকিয়ে থাকা গত 15 বা 17 বছরের আসল রাজনৈতিক ইতিহাসটাই বাকি। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত একদম মনোযোগ দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই গভীর বিশ্লেষণ দেশের রাজনীতির অনেক অজানা সমীকরণ আপনার সামনে পরিষ্কার করে দেবে। বর্তমান এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের আগে একটু ফিরে তাকাতে হবে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সেই দেয়ালটির দিকে, যেখান থেকে মূলত এই আগুনের সূত্রপাত। কিছুদিন আগে সিটি কলেজের দেয়ালে বড় বড় অক্ষরে একটি গ্রাফিতি বা দেয়াল লিখন করা হয়েছিল, যেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কিন্তু রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় ঠিক এরপরেই। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে অত্যন্ত সুকৌশলে ছাত্র শব্দটি মুছে দিয়ে ঠিক তার উপরে লিখে দেয় সেই বিতর্কিত শব্দটি গুপ্ত, অর্থাৎ বাক্যটি দাঁড়ায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি মাত্র শব্দ পরিবর্তনের ফলে যেন জ্বলন্ত বারুদের স্তূপে আক্ষরিক অর্থেই একটি দেশলাইয়ের কাঠি ছুড়ে দেওয়া হয়। এই ঘটনা চট্টগ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত সারা দেশের শিক্ষাঙ্গন এবং রাজপথকে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত করে তোলে। ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা এই একটি শব্দকে কেন্দ্র করে সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। একদিকে ছাত্রদলের দাবি তারা কোনো সহিংসতা করেনি, বরং শুধু একটি দেয়াল লিখনের মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক